আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো আমরা যে রসায়নের উপর কথা বলতেছি, যে অক্ষর দেওয়া যে শব্দ আমরা তৈরি করছি তা থেকে 3 থেকে 5 বছর বাচ্চা এবং তা থেকে একটু হালকা এক্সপ্লেন করে প্রশ্ন তৈরি করে সেটা হচ্ছে 5 থেকে 8 বছর এবং কিছু ব্রডলি দেখে দেখে লিখে জমা দেবে টিচার অথবা আমাকে, এটা হচ্ছে 8 থেকে 12 বছর। তো দেখা যাক আজকে যে শব্দ আমরা বলবো সেটা হচ্ছে এলতে লিমিটেশন। লিমিটেশন শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধতা। তারপরে এলতে লেভেল, লেভেল শব্দের অর্থ হচ্ছে স্তর বা ধারাবাহিক। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে আমরা কি লিখেছি, লেখাটা আমরা একটু পড়ে আসি। আমরা লিখেছি রসায়নের মধ্যে যে সকল অ্যাসিডের ব্যবহার রয়েছে তাদের মধ্যে ব্যবহার সীমাবদ্ধ মধ্যে থাকুক। ব্যবহার কম বেশি হলে প্রাণী বৈচিত্র্যকুলের মধ্যে ভারসাম্যের প্রভাব পড়বে, যেমন অ্যাসিড বৃষ্টি, যেমন মানুষের উপর অ্যাসিড নিক্ষেপ, অথবা ঔষধের মধ্যে পরিমাণের চেয়ে কম অ্যাসিড ব্যবহার করা ইত্যাদি হতে পারে। সীমাবদ্ধতা অ্যারোনিয়াস সর্বপ্রথম 1887 খ্রিস্টাব্দে অম্লক্ষারকের গাঠনিক সংজ্ঞা প্রদান করেন। তো আমরা এখানে বলতেছি অ্যাসিড বৃষ্টি যদি হয় সেটা হচ্ছে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড বায়ুতে বা বাতাসে বৃদ্ধি পাইলে বলা অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। জলীয় বাষ্পর প্রভাবে মাছ প্রাণীকুল বৈচিত্র্যের উপর এবং গাছপালার উপর প্রভাব পড়ে। তো সুতরাং আমরা বলছি হচ্ছে এখানে যে অ্যাসিড এর ব্যবহার কম বেশি করা উচিত, অর্থাৎ লিমিটেশন থাকা উচিত একটা সীমাবদ্ধতার মধ্যে। এই হলো আজকের এখানকার লিমিটেশনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে একটা কোশ্চেনও করা হয়েছে। যাই হোক, তারপরেরটা দেখি। রসায়নের লেভেল এর একটি অদ্ভুত মিল রয়েছে। যদি বলি 1-এর পর কে, উত্তরে হবে কেজি 2। তারপর যদি বলা হবে 2-এর পর 3, তারপর ধারাবাহিকভাবে 4, তারপর 109টি স্তরের বলতে পারলে রসায়ন বিজ্ঞানে ধারাবাহিকভাবে আয়ত্ত করা সম্ভব। বলতেছি আমরা রসায়ন বিজ্ঞানে যে ধারাবাহিকতা আছে, লেভেল 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি এই ধরনের যদি লেভেলকে কাউন্ট করে থাকি, তারা বলছি যে রসায়ন বিজ্ঞান শেখার পূর্বের শর্তই হচ্ছে পারমাণবিক সংখ্যা জানতে হবে। পারমাণবিক সংখ্যা জানতে চাইলে সেটার সহজ পদ্ধতি হচ্ছে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে গুনতে পারি, এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো কার পারমাণবিক সংখ্যা? যেমন হাইড্রোজেন 1 নম্বর আছে, এই জন্য হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1। হিলিয়াম আছে 2 নম্বরে, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 2। লিথিয়াম আছে 3 নম্বরে, 3 নম্বর পারমাণবিক সংখ্যা হচ্ছে লিথিয়াম। ঠিক এভাবে আমরা বলতেছি যে পারমাণবিক সংখ্যা মুখস্থ বলতে পারবে ন্যূনতম 30টা, তার কাছে একটু সহজ হবে আমাদের ভিডিওগুলো দেখে যদি বোঝানোর চেষ্টা চালাই। তো এই হচ্ছে কি যেটা। তারপরে আমরা বলতেছি যে আমরা কোশ্চেন তৈরি করবো দুটা। কি কোশ্চেন বলছে যে অ্যারোনিয়াস কত সালে অম্লক্ষারের সংজ্ঞা দেন? 1878 সালে। আমরা লিখে দিয়েছি এখানে 1887 সালে, 1887 সালে সে সর্বপ্রথম হচ্ছে কি যে সংজ্ঞা প্রদান করেন অম্লক্ষারের উপর, অ্যারোনিয়াস। তারপরে বলতেছি বিজ্ঞানী অ্যারোনিয়াস। তারপরে বলতেছি হচ্ছে মৌলের কোনটি জানলে সহজে রসায়ন আয়ত্ত করা যায়। মৌলের কেউ যোজ্যতা, কেউ পারমাণবিক ভর, কেউ হচ্ছে কি যে পারমাণবিক ভর, যোজ্যতা, সংকেত, প্রতীক ইত্যাদি। কিন্তু না, আমরা এখানে বলতে চাই যে মৌলের যে পারমাণবিক সংখ্যা বের করতে পারবে, সংখ্যাটা মুখস্থ করতে পারবে, বলতে পারবে যে অমুক মৌলের পারমাণবিক সংখ্যা, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, কোবাল্টের 27, আমি যেরকম বলছি উল্টাপাল্টা, সালফারের 16, দানাদার সোডিয়ামের 11। ঠিক এরকম যদি কেউ বলতে পারে তাহলে এই সংখ্যার থেকেই আমরা সহজেই কেমিস্ট্রি বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন ধরেন ভর, সংকেত, যোজনী, ভ্যালেন্সি নির্ণয়, তারপর যেটা হলো কি যে বন্ড বা অম্লক্ষার, তারপর হচ্ছে যে আমরা আরও যে আছে হচ্ছে রসায়নের যে ধারাবাহিকতার সাথে যে হচ্ছে ইয়ার মিল, সমানতার মিল। গতকাল ভিডিওতে মানে দিয়েছি সমানতা কী বা সমানতা কীভাবে ব্যালেন্স করা যায়। তারপরে হচ্ছে এগুলোর বিক্রিয়া ঠিক আছে কিনা, এই বিক্রিয়া ঠিক থাকার জন্য যে হচ্ছে ক্যালকুলেশন করতে হয়, এগুলো সব কিছুই করা যাবে। তাহলে মৌলগুলো বা হচ্ছে কি যে সংকেতগুলো দেখলে বোঝা যাবে এটা কোন কোন মৌল দ্বারা এই সংকেত বা এই যৌগমূলকটা গঠন করা হয়েছে। তা খুব ইজি আর কি। তো যাই হোক, এটা এইভাবে যে আয়ত্ত করবে সেই না পারবে, যে আয়ত্ত করতে চাইবে না তার তো একটু কষ্ট হবেই, বা পড়াশোনা বোরিং লাগবে, বা হচ্ছে না পারারই কথা। তারপর আমরা কী লিখছি দেখি। তারপর লিখছি যে সকল পদার্থের
অণুতে হাইড্রোজেনের পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাকে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি, নাইট্রিক অ্যাসিড দিছি, সালফিউরিক অ্যাসিড দিছি, তারপর হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে মিথানোয়িক অ্যাসিড ইত্যাদি। তো এখানে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন এখানে প্লাস আয়ন দিয়েছে, এই প্লাস আয়নের কারণেই আমরা বলতে চাই যে হচ্ছে এখানে অ্যাসিড। তো হাইড্রোজেন যদি আপনার এখানে যুক্ত থাকে, কি কারণ এখানে যুক্ত আছে এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা চলেছে যে প্লাস আয়ন, এখানেও আছে প্লাস আয়ন। হাইড্রোজেন প্লাস আয়ন থাকলে সেটা অ্যাসিড। হাইড্রোজেন যদি 2 অণু এখানে প্লাস আয়ন আছে তাহলে এটা হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেনের প্লাস আয়ন আছে, তার মানে কি হাইড্রোজেন যুক্ত থাকলে তাকে অ্যাসিড বলতেছে। হাইড্রোজেন কার সাথে, আর বাকিটা নেগেটিভ, ক্লোরিন নেগেটিভ, যোজনেই নেগেটিভ আমরা জানি এটা। তারপর নাইট্রিক এটাও হচ্ছে কি যে নাইট্রিক এটাও হচ্ছে কি যে নেগেটিভ, সালফেট এটাও নেগেটিভ। তারপর হচ্ছে কি যে মিথানোয়িক, যে এটা হচ্ছে মূলক, যে গতকাল আমরা ভিডিও দেখাই দিয়েছিলাম সেটাও নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ সাইন দেওয়া আছে, এখানে পজিটিভ সাইন। তার মানে নেগেটিভ এবং পজিটিভ সাইনে মিলে যদি হাইড্রোজেনের উপস্থিতি পাওয়া যায় তখন তাকে আমরা হচ্ছে কি যে বলতেছি, কি বলতেছি, তখন তাকে আমরা হচ্ছে কি যে অ্যাসিড বলতেছি। তাহলে এই যে একটা ধারণা আমরা শিখতেছি ধীরে ধীরে, আয়নমূলক ধারণা, যে হাইড্রোজেনের উপস্থিতি, হাইড্রোজেনের অনুপস্থিতি, হাইড্রোজেন থাকলে কী ধরনের অ্যাসিড হয়, এর মধ্যে অ্যাসিডের যে ব্যবহার, এগুলো আমরা শিখলাম। খুবই ভালো টপিকস, আমরা যদি পারি এই টপিকগুলো নিয়ে আলোচনা করা বা শিখতে, তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা বলতে চাচ্ছি যে ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো যদি দেখে কোনো বাচ্চা বা কোনো শিক্ষার্থী যদি শিখতে চাই তাহলে সে কখনো ঠকবে না, ইনশাল্লাহ এগিয়ে যাবে, উঠে যাবে। তো এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকুক, এই বলে আমি আমার আর আজকের মতো যে ভিডিওর কথাবার্তা এখানে শেষ করতে চাই। ইনশাল্লাহ নেক্সট কথাবার্তা হবে পরবর্তী এই ভিডিওতে, দেখা হবে। আল্লাহ হাফেজ।